হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্যের আরও অভিযোগ। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়েও অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টারমাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সাথে পুরনো মামলাগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পুরনো সাইবার নিরাপত্তা আইনের কারণে এখন যাদের যেসব মামলা হচ্ছে তার জন্য সরকার বিব্রত বোধ করছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মহিদুল ইসলামের রিপোর্ট। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে না সংশোধন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের হয়রানির কথা। সেই সাথে সাইবার নিরাপত্তা আইনটি ভবিষ্যতে মানুষ কিভাবে দেখতে চান তাও তুলে ধরেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি। আমরা যদি সেকশন 124 দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিগত সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই আইনটি তৈরি করেছিল। আর আইন উপদেষ্টা বলেন, অবশ্যই বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, ফলে আইনের এই পিছনের এই মনস্তত্ত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট। ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা হয় বহুল আলোচিত এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন। বহু মানুষ ওই আইনের বিভিন্ন ধারায় হয়রানির শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের টাইম 100 নেক্সট তালিকায় স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নায়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মূলত এটি টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকার সম্প্রসারিত রূপ। তালিকায় উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। ম্যাগাজিনে নাহিদ সম্পর্কে বলা হয়েছে, মাত্র 26 বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম
অন্যতম ছাত্রনেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন। রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি পাহাড়ের সহিংসতার পর অবরোধে প্রায় 4 দিন সাজেকে আটকা পড়েন প্রায় 1500 পর্যটক। তাদের পানীয় খাদ্যের সংকট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি শহরে ফেরেন পর্যটকরা। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সভায় প্রথম দফায় 3 দিন এবং পরবর্তীতে 2 দফায় সময় বাড়িয়ে 3 অক্টোবর পর্যন্ত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। বিতর্কিত কার্যক্রম গণঅভ্যুত্থানের চেতনা বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণ দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার 13 জন সমন্বয়ক এবং 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে বলা হয়, সমন্বয়কদের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের চেতনা বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণেই তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগের মতো সংকট যেন না হয় সেজন্য ব্যাংকগুলোকে যাচাই বাছাই করে ঋণ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির প্রতিনিধিবৃন্দদের সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। আর নির্দিষ্ট কাউকে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে যেন চাপ দেয়া না হয় সেই দাবি জানিয়েছেন বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নূর হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির প্রতিনিধিরা। এ সময় ব্যাংকিং খাতে কোনো নীতি গ্রহণের আগে তাদের সাথে আলোচনার আহ্বান জানান তারা। কম সুদে ঋণ দেয়া ও ঋণের টাকা ফেরত পাবার মতো নীতি গ্রহণ করতেও অর্থ উপদেষ্টার কাছে দাবি জানান তারা। ব্যাংক থেকে ঋণ হিসেবে নেয়া 1000 কোটি টাকা ফেরাতে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে কোর্টে জানি যারা তারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ওখানে ব্যাংকের প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় 5-10 কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ পারে, পলাতকদের কোনো রাইট নাই যে কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে। এটা দেওয়া উচিত না, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এক্সকে টাকা দিয়ে দাও, ওখান তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, সব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে, এতে গেলেই করছে তো। আর ব্যাংকিং খাতের চলমান সংকট নিরসন ও সংস্কারে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এই সময়টায় ব্যাংকিংয়ের ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুত না হয়। আর তারপরে আমি একটা অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার থেকে ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে এসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। বর্তমান সরকার ব্যাংক ও গ্রাহকদের জন্য ভালো হয় এমন নীতি গ্রহণ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব জ্বালানির বাজারে পড়তে পারে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, এ বিষয়ে সরকারের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে, তারপরে কেবল মিডল ইস্টের এখন যুদ্ধের আছে, অস্থিরতা জ্বালানি বাজারে। আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে। সংক্ষিপ্ত সফরে আজ ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় 11 বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম।
তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে শুক্রবার দুপুরের পর ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার সাথে 58 সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে। এছাড়া আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছাড়বেন। সর্বশেষ 2013 সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকা এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নজিব রাজাক। ব্রিটেনে 1000 কোটি টাকা বা 62 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বাংলাদেশ থেকে পাচার করেছেন স্বৈরাচার হাসিনার ঘনিষ্ঠ দোসর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান তানভীর। আল জাজিরার ইন্টেলিজেন্স ইউনিটের সাংবাদিক জুলকার নাইন সায়ের বৃহস্পতিবার রাতে এক রিপোর্টে এই তথ্য জানিয়েছেন। রিপোর্টে বলা হয়, লন্ডনের বিভিন্ন স্থানে 26টি বিলাসবহুল বাড়ি কিনেছেন বসুন্ধরার চেয়ারম্যান সোবহান এবং আনভীর। এই আনভীর 2021 সালে কলেজ ছাত্রী মুনিয়াকে হত্যায় অন্যতম সন্দেহভাজন ছিলেন, কিন্তু পুলিশ তাকে দায়মুক্তি দিয়েছিল। রিপোর্টে আরও বলা হয়, 2018 সালে সেন্ট্রাল লন্ডনের উইকেমবে স্কোয়ারের 5000 স্কোয়ার ফিটের বাড়িটি বসুন্ধরার মালিকরা কিনেছেন 154 কোটি টাকা বা 10 মিলিয়ন পাউন্ড খরচ করে। লন্ডনে তাদের দ্বিতীয় মূল্যবান সম্পদ হল ওয়েস্ট রোডের ওয়েলিংটন এভিনিউর বাড়িটি। 2021 সালে 130 কোটি টাকা খরচ করে বাড়িটি কিনেছেন আনভীর। বসুন্ধরার ভাইস প্রেসিডেন্ট সিফাত সোবহানের সিঙ্গাপুরের গোল্ডেন ওক ভেঞ্চার লিমিটেডকে দিয়ে এসব অর্থ পাচার ও সম্পত্তি কেনা হয়। ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে ধামরাইয়ের সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কফিল উদ্দিন ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পুলিশ জানায়, গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের দিন সকালে ধামরাই হার্ডিন্স স্কুল অ্যান্ড কলেজ গেটে আন্দোলনে যোগ দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট মৃত্যু হয় তার। 21 আগস্ট নিহত সাদের নানা আজিমউদ্দিন বাদী হয়ে আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সহ 82 জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসক। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি পাহাড়ে সহিংসতার পর অবরোধে প্রায় 4 দিন সাজেকে আটকা পড়েন প্রায় 1500 পর্যটক। তাদের পানি ও খাদ্যের সংকট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি শহরে ফেরেন পর্যটকরা। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সভায় প্রথম দফায় 3 দিন এবং পরবর্তীতে 2 দফায় সময় বাড়িয়ে 3 অক্টোবর পর্যন্ত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। আশুলিয়ায় সড়কের পাশে রাখা চৌকির নিচে 2টি কার্টুনে অজ্ঞাত এক নারীর 3 টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি কার্টুনে 2 পা আর একটিতে দেহ থাকলেও সেখানে মাথা পাওয়া যায়নি। ঘটনাস্থলে কাজ করছে র্যাব ও পুলিশের একাধিক দল। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার 20 মাইল জিরাবো সড়কের কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে কার্টুনবন্দি লাশের টুকরা উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিন নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানের সামনে থাকা কাঠের চৌকির ওপরে একটি ও নিচে অপর 2টি কার্টুন রাখা ছিল। দোকানি জমির উদ্দিন জানান, রাতে স্থানীয়রা একটি কার্টুন থেকে পায়ের অংশ দেখে পুলিশকে খবর দেয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খণ্ডিত লাশ পাওয়া গেছে, তবে মাথা নেই। র্যাব আঙুলের ছাপ সংগ্রহ করেছে। পিবিআই, সিআইডি ও ক্রাইম সিন ভিজিট করবে, তারাও আঙুলের ছাপ সংগ্রহ করবেন।
বিতর্কিত কার্যক্রম ও গণ অভ্যুত্থানের চেতনা বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণ দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৩ জন সমন্বয়ক ও ৪ জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে বলা হয়, সমন্বয়কদের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের চেতনা বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণেই তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। মানবের সঙ্গে প্রকৃতির মেলবন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয়েছে শরৎ উৎসব। ঋতু নিয়ে নগরবাসীর মনে রং ছড়াতে এই উৎসব আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। শরৎ বন্দনা করে একক ও দলীয় গান, নৃত্য, আবৃত্তি দিয়ে অনুষ্ঠান সাজানো হয়। দর্শক শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করছেন অনুষ্ঠান। শরতের শুভ্রতা প্রকৃতি ও মানুষের মাঝে ছড়িয়ে দেয় এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানায় আয়োজকরা। দিনব্যাপী এই আয়োজনে বাঙালি জাতির সংস্কৃতির নানা দিক ফুটিয়ে তোলা হয়। দেখো 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 শুভ তারা আঁখি মেলি চায় চায় শুভ তারা আঁখি মেলি চায়। আন্তর্জাতিক প্রসঙ্গ, মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এর মাধ্যমে আফ্রিকায় পতন হলো সব শেষ ব্রিটিশ ঔপনিবেশের। বৃহস্পতিবারের এই সিদ্ধান্তের ফলে কয়েক দশক আগে দ্বীপপুঞ্জটি থেকে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দারা সেখানে ফিরতে পারবেন। 1968 সালে মরিশাস স্বাধীনতা লাভ করার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিল চাগোস দ্বীপপুঞ্জ। মরিশাসকে স্বাধীনতা দেবার আগে দ্বীপপুঞ্জটিকে বেআইনিভাবে আলাদা করে দিয়েছিল যুক্তরাজ্য। এরপর সেখান থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয় যুক্তরাজ্য। সাম্প্রতিক বছরগুলোতে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাজ্যের কয়েক দফা বৈঠক হয়। অবশেষে দ্বীপপুঞ্জটি হস্তান্তরে রাজি হয় ব্রিটেন। তবে ডিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন এবং ব্রিটিশ সামরিক ঘাঁটি রাখার শর্ত দিয়েছে দেশটি। নতুন চুক্তি অনুযায়ী 99 বছরের জন্য দ্বীপপুঞ্জটিতে মার্কিন সামরিক কর্মকাণ্ড পরিচালিত হবে। খেলার খবর, ক্রিকেট। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে সাকিবের মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করতে তাকে নিরাপত্তা দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফলে কানপুর টেস্টকেই অনেকে সাকিবের শেষ ভেবে নিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অলরাউন্ডারের খেলার সম্ভাবনা বাড়ল। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি পাহাড়ে সহিংসতার পর অবরোধে প্রায় 4 দিন সাজেকে আটকা পড়েন প্রায় 1500 পর্যটক। তাদের পানি ও খাদ্যের সংকট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি শহরে ফেরেন পর্যটকরা। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সভায় প্রথম দফায় 3 দিন এবং পরবর্তীতে 2 দফায় সময় বাড়িয়ে 3 অক্টোবর পর্যন্ত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। নিয়ন্ত্রণে আসছে না ডিমের বাজার। চড়া মূল্যে বিক্রি হচ্ছে ডিম, আর সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে বেশি দামে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী হাসানুল শাওন। কাঁচা বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, অন্তর্বর্তী সরকার আসার পর সাধারণ জনগণের মনে তো একটা আকাঙ্ক্ষা ছিল যে বাজার দর নিয়ন্ত্রণ হবে, যদিও এখন পর্যন্ত খুব আশার কিছু দেখিনি আমরা।
আজকের বাজারের কি অবস্থা? তাসরিমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিছুদিন আগেই সরকারের কৃষি বিপণন অধিদপ্তর এবং প্রাণী সম্পদ অধিদপ্তর, মানে এই সংশ্লিষ্ট যে অধিদপ্তরগুলো, তারা মিলে আসলে একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছিল ডিম এবং মুরগির ক্ষেত্রে। কিন্তু আমরা বাজারে আসলে এর প্রভাব একদমই দেখছি না। গত সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছিল 180 টাকা, কিন্তু এই সপ্তাহের ব্যবধানে আজকে কেজিতে 20 টাকা দাম বেড়ে আজকে কিন্তু ব্রয়লার মুরগি 200 টাকায় বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন, আসলে পাইকারি বাজারে এই মুরগির আসলে সরবরাহই খুব কমে গেছে। সেক্ষেত্রে তারা বলছেন যে প্রান্তিক পর্যায়ে যে খামারগুলোতে আসলে পর্যাপ্ত মুরগি উৎপাদন হচ্ছে না, যে কারণে পাইকারি বাজারে সরবরাহ কম এবং যার প্রভাবটা আসলে বাজারে পড়ছে। তো আর যদি ডিমের কথা বলি, ডিমও কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 5 থেকে 10 টাকা বেড়েছে ডজন। বাদামি রঙের যেই ফার্মের মুরগির ডিমটি, সেটি আজকে 165 টাকা আমরা দেখছি যে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে বাজার ভেদে 155 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছিল। তো সেক্ষেত্রেও বিক্রেতাদের একই কথা, পাইকারি বাজারে আসলে দাম কমছে না, যে কারণে আসলে খুচরা বাজারের প্রভাব পড়ছে না। আর তাসলিমা, আজকে আরেকটি জিনিস বলতে হয় যে গত কয়েকদিন একটু বৃষ্টি আবহাওয়ার কারণে আমরা যেটি দেখছি যে সবসময়ই আসলে সবজির দামের উপরে একটি প্রভাব পড়ে, বিশেষ করে কাঁচামরিচের দামের একটি প্রভাব আমরা দেখি। তো যেটি আজকে দেখছি যে আমরা 320 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজি কাঁচামরিচ, যেটি স্বাভাবিক সময়ে হয়তো 120 বা 140 টাকা সর্বোচ্চ দাম থাকে, সেটি আজকে ক্রেতাদের কিনতে হচ্ছে 320 টাকায়। তো এক্ষেত্রে পাইকারি বাজারে সরবরাহ কাঁচামরিচের একদমই কম। দেশের বিভিন্ন স্থানের বাজারগুলো থেকে আসলে পাইকারি বাজারে কাঁচামরিচ একদমই কম আসছে। আর এছাড়া সব ধরনের সবজিও দাম অনেকদিন ধরেই চড়া। হাতে গোনা 2-1টি সবজি ছাড়া, যেমন পেঁপের দামটা একটু কম আমরা দেখেছি। তো এরকম হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া বেশিরভাগ সবজির আসলে কেজি প্রতি দামই 60 থেকে 70 টাকার উপরে অবস্থান করছে। এবং এই একটু বৃষ্টিপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা দেখছি যে এই সবজির দামটা বরাবরের মতো আজকেও আমরা দেখছি যে বাজারে বেশ চড়া। তো সাধারণ মানুষের মধ্যে আসলে তারা একটু চান যে সরকার যাতে বাজার মনিটরিং বাড়িয়ে এই বাজার আসলে তাদের নিয়ন্ত্রণে আনেন। এই যে হঠাৎ করে দাম শুধু বেড়েই যায়, এই অবস্থা থেকে তারা আসলে নিস্তার চান। তো তাসরিম, এই ছিল বাজারের সবশেষ অবস্থা। খেলার খবর, ক্রিকেট। দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে সাকিব আল হাসানের মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করতে তাকে নিরাপত্তা দেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দুবাইয়ে নারী টি-20 বিশ্বকাপ ভেন্যু ও আইসিসি একাডেমির কার্যক্রম পরিদর্শন করা শেষে এসব কথা জানান তিনি। ফলে কানপুর টেস্টকেই অনেকে সাকিবের শেষ ভেবে নিলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই অলরাউন্ডারের খেলার সম্ভাবনা বাড়ল। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয়ে ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির সাক্ষী গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম। 2010 সালে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ঐতিহাসিক সেই ইনিংসের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচই আয়োজন হয়নি সেই মাঠে, হয়তো আর হবেও না। পুরস্কার হিসেবে 10 লাখ টাকার চেকটা এখনও শচীনের হাতে তুলে দিতে পারেনি গোয়ালিয়র বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। গোয়ালিয়র থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ওয়ানডেতেও যে ডাবল সেঞ্চুরি করা যায় বিশ্বকে তা প্রথমবার দেখিয়েছেন শচীন টেন্ডুলকার। এরপর তালিকায় আরও 11টি ডাবল সেঞ্চুরি যোগ হলেও শচীন টেন্ডুলকারের সেই ইনিংস চিরস্মরণীয় হয়ে আছে ক্রিকেট ভক্তদের কাছে। এই সেই মাঠ যেখানে ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব, যেটা এসেছিল ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের হাত ধরে। এরপর 14 বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ঐতিহাসিক এই গ্রাউন্ডে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ সেই ইনিংসের পর আর কখনো গোয়ালিয়রে আসা হয়নি অসংখ্য রেকর্ড গড়া ডানহাতি এই ব্যাটারের। তাই পুরস্কার হিসেবে 10 লাখ রুপির চেকটা এখনো তুলে দেওয়া হয়নি সচিনের হাতে। সেই ম্যাচের পর সচিন এখন পর্যন্ত এখানে আসেনি, তার সাথে আমাদের যোগাযোগ করাও হয়ে ওঠেনি, তাই তার পুরস্কারটা এখনো আমাদের কাছেই থেকে গেছে। কখনো সুযোগ হলে আনুষ্ঠানিক আয়োজন করে পুরস্কারটা দিতে চাই। আন্তর্জাতিক ম্যাচ হওয়ার জন্য স্টেডিয়ামগুলোতে যে স্ট্যান্ডার্ড বেড়েছে তার সাথে প্রতিযোগিতা দিয়ে সুযোগ সুবিধা অত্যাধুনিক করা হয়নি এই স্টেডিয়ামটির, তাই আপাতত এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব নয়। We have international stadium at Indore also. মধ্যপ্রদেশে আয়োজিত ম্যাচগুলো নয়ডায় অনুষ্ঠিত হয়। তাছাড়া গোয়ালিয়রে অত্যাধুনিক আরেকটি স্টেডিয়াম করা হয়েছে, তাই পুরনো স্টেডিয়ামে বয়সভিত্তিক ও স্থানীয় টুর্নামেন্ট ছাড়া আন্তর্জাতিক ম্যাচ হওয়া সম্ভব নয়। To overcome that difficulty, we have built a new cricket stadium with lots of new facilities. আন্তর্জাতিক ম্যাচ না হলেও সচিনের সেই ইতিহাস গড়া ইনিংসে অমর হয়ে থাকবে সংস্কারের অভাবে থাকা রূপ সিং স্টেডিয়াম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত। গলফ অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী DFCH লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট 2024 এর সমাপনী অনুষ্ঠান। লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টটি কুর্মিটোলা গলফ কোর্সে 2 অক্টোবর থেকে শুরু হয়ে আজ শেষ হয়েছে। টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য সহ দেশের সকল ক্লাবের প্রায় 650 জন গলফার অংশগ্রহণ করেন। ডক্টর ফজলুল হক ক্যালোরেক্টাল হসপিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM ফজলুল হক আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহিন মাহবুবা হক সহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় এবং সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব M আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব KM আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য সহ আরও অভিযোগ আছে। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়েও অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন এবং পদোন্নতি দেয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ দেখবেন শেষ পর্বটি। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টারমাইন্ড KM আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে এর প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে KM আলী আজমের
ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির, আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 165 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচামরিচের দাম তো 300 টাকা ছাড়িয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। সরকারের সাথে বাজারের কোনো কথা কাজে মিল নেই। নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে কি হইতেছে এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়ে থাকে তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়ি বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন। আমদানি কমে গেছে, বলে সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘোরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না, তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়। 320 টাকা করে ভাই, কাঁচামরিচের যে পরিস্থিতি তো খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ভারী বৃষ্টি এবং উজানের ঢলে শেরপুরের 2 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। গতরাত থেকে সকাল পর্যন্ত 2 উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। পাহাড়ি ঢলে কয়েকটি বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় মহারশী এবং চেল্লাখালী নদীর পানি ঢুকে পড়ে লোকালয়। পানিবন্দী উপজেলার 3 ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ। এছাড়াও ভারী বৃষ্টি এবং উজানের ঢলে পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়। শিক্ষার মান উন্নয়নে সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে কলেজ শিক্ষক সমিতি বাকশিস এবং অধ্যক্ষ পরিষদ বিপিসি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিসির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান এই দাবি জানান। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করা সম্ভব নয়। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে যোগ্য এবং দক্ষ শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র শিক্ষা সার্ভিস কমিশন গঠন করার তাগিদ দেওয়া হয়। এছাড়াও বেসরকারি শিক্ষকদের সরকারি শিক্ষকদের মতো বেতন ভাতা এবং পূর্ণাঙ্গ পেনশন চালুর দাবি জানানো হয়। ব্রিফিংয়ে বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন সহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার গুণগত
মান উন্নয়নের লক্ষ্যে যোগ্য দক্ষ শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র শিক্ষা সার্ভিস কমিশন গঠন করতে হবে। কোনো অবস্থাতেই স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া যাবে না। 2 মাস ধরে পানির মধ্যে বসবাস করছে খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, নদীর তলদেশে পলি জমাট হয়ে আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে সবকিছু যেন থমকে আছে। দ্রুত নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। এই চিত্র খুলনার ডুমুরিয়া, যশোরের কেশবপুর, মনিরামপুর ও সাতক্ষীরা তালাসহ মোট 8 উপজেলার। পানির মধ্যে মাসের পর মাস থাকতে হচ্ছে গ্রামবাসীদের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে এই জলাবদ্ধতার কারণে। মানুষের মৃত্যু হলে দাফন করার মতো মাটিও নেই সেখানে। গ্রামবাসীর অভিযোগ, ভদ্রা, হরিহর, শৈলগাতি সহ বেশ কয়েকটি নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। নাব্যতা সংকটে বৃষ্টির পানি সরতে পারছে না, এতে গ্রামকে গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বছরের পর বছর নদী খননের কাজ হলেও বাস্তবে তা কোনো কাজেই আসছে না। এছাড়া কাজের অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করেছেন গ্রামবাসী। খুলনা, যশোর এবং সাতক্ষীরা জেলার অন্তত 8টি উপজেলার 15 লক্ষ মানুষ জলবন্দী পড়েছে। বাড়িঘর থেকে নদী মাটি ভরাট হয়ে অন্তত 2 থেকে 3 ফুট উঁচু নদীর মাটি। এই পানি যে নদীতে যাবে, সেচ মেশিন ছাড়া আর কোনো পথ নেই। 20-25টা এক্সকেভেটর দেওয়া হয়, তাহলে সেটা যদি 8 থেকে 10 দিনের ভিতরে এইটা একটু খনন করে দেওয়া যায় ভদ্রা নদী, তাহলে এই পানিটা খনন করে দেওয়ার সাথে সাথেই 1 সপ্তাহের ভিতরে অন্তত বাড়ির পানি নেমে যাবে। অভিযোগ স্বীকার করে দ্রুত নদী খনন কাজ শেষ করার কথা জানান পাওবির এই প্রধান প্রকৌশলী। আর আমরা যারা স্থায়ীর জন্য যেটা করছি, আপনাকে আরেকটা জিনিস জানাই রাখি, আমরা কিন্তু শোলমারি রেগুলেটরের উপরে 2টা পাম্প বসাবো, বুঝছেন? এই আশা করতেছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে পারবো। ওই পাম্পটা জার্মান থেকে আসতেছে আর কি। তো এখন ওইটা হচ্ছে একটা পাম্প 35 কিউসেক, 2টা পাম্প 2 সাইডে লাগাবো। দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি চান 8 উপজেলার মানুষ। NTV নিউজ ডেস্ক। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির। আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 165 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচা মরিচের দাম তো 300 টাকা ছাড়িয়েছে। হাসানুর শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। সরকারের সাথে বাজারে কোনো কথা কাজে মিল নেই। নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে, কি হইতেছে, এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়িয়ে থাকে, তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়ি বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন? আমদানি কমে গেছে, বলে সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘোরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়।
320 টাকা করে ভাই। কাঁচা মরিচের যে পরিস্থিতি তো খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর আগে বেলা 2:30টায় 4 ঘন্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ও তাকে গার্ড অফ অনার দেয়া হয়। We look forward to the 4th Joint Commission meeting to be held in Dhaka in early next year. To boost the two-way trade, it is imperative to resume the Trade Negotiation Committee meeting to conclude free trade agreement between the two countries. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense, and youth development. Service sector is a prospective area for us where both the countries can work closely. We will be identifying the sectors which are mutually beneficial for both sides. We have Malaysian companies here and Bangladeshi companies in Malaysia. I think what we need to do, if we want this sort of comprehensive strategic partnership, then we should give some attention and preference to these companies, we in Malaysia, to the investments from Bangladesh, and you here too, to make sure that any teething problems be given fast attention in a transparent manner. I share your vision. In Malaysia and my team, we assume our focus is governance, anti-corruption, and economic fundamentals. We do not compromise with this. 2 মাস ধরে পানির মধ্যে বসবাস করছে খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, নদীর তলদেশে পলি জমাট হয়ে আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে সবকিছু যেন থমকে আছে। দ্রুত নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। এই চিত্র খুলনার ডুমুরিয়া, যশোরের কেশবপুর, মনিরামপুর ও সাতক্ষীরার তালাসহ মোট 8 উপজেলার। পানির মধ্যে মাসের পর মাস থাকতে হচ্ছে গ্রামবাসীদের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে এই জলাবদ্ধতার কারণে। মানুষের মৃত্যু হলে দাফন করার মতো মাটিও নেই সেখানে। গ্রামবাসীর অভিযোগ, ভদ্রা, হরিহর, শৈলগাতি সহ বেশ কয়েকটি নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। নাব্যতা সংকটে বৃষ্টির পানি সরতে পারছে না, এতে গ্রামকে গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বছরের পর বছর নদী খননের কাজ হলেও বাস্তবে তা কোনো কাজেই আসছে না। এছাড়া কাজের অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করেছেন গ্রামবাসী। খুলনা, যশোর এবং সাতক্ষীরা জেলার অন্তত 8টি উপজেলার 15 লক্ষ মানুষ জলবন্দী পড়েছে। বাড়িঘর থেকে নদী মাটি ভরাট হয়ে অন্তত 2 থেকে 3 ফুট উঁচু নদীর মাটি। এই পানি যে নদীতে যাবে, সেচ মেশিন ছাড়া আর কোনো পথ নেই। 20-25টা এক্সকেভেটর দেওয়া হয়, তাহলে সেটা যদি 8 থেকে 10 দিনের ভিতরে এইটা একটু খনন করে দেওয়া যায় ভদ্রা নদী, তাহলে এই পানিটা খনন করে দেওয়ার সাথে সাথেই 1 সপ্তাহের ভিতরে অন্তত বাড়ির পানি নেমে যাবে। অভিযোগ স্বীকার করে দ্রুত নদী খনন কাজ শেষ করার কথা জানান পাওবির এই প্রধান প্রকৌশলী। আর আমরা যারা স্থায়ীর জন্য যেটা করছি, আপনাকে আরেকটা জিনিস জানাই রাখি, আমরা কিন্তু শোলমারি রেগুলেটরের উপরে 2টা পাম্প বসাবো, বুঝছেন? এই আশা করতেছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে পারবো। ওই পাম্পটা জার্মান থেকে আসতেছে আর কি। তো এখন ওইটা হচ্ছে একটা পাম্প 35 কিউসেক, 2টা পাম্প 2 সাইডে লাগাবো। দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি চান 8 উপজেলার মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের 2 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে।
গত রাত থেকে সকাল পর্যন্ত 2 উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকে। পাহাড়ি ঢলে কয়েকটি বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় মহারশী ও চেল্লাখালী নদীর পানি ঢুকে পড়ে লোকালয়ে। পানিবন্দী উপজেলার 3 ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ। এছাড়া ভারী বৃষ্টি ও উজানের ঢলে পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। ধামরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে ধামরায়ের সোয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কফিল উদ্দিন ধামরাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সোয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পুলিশ জানায়, গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের দিন সকালে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গেটের আন্দোলনে যোগ দিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট তার মৃত্যু হয়। 21 আগস্ট নিহত সাদের নানা আজিমুদ্দিন বাদী হয়ে আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সহ 82 জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক হায়ার স্টাডি 360 ডিগ্রি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ইউনিভার্সিটির হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেমিনারে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সেমিনারে যুক্তরাষ্ট্র দূতাবাস, এডুকেশন ইউএসএ এবং আইডিপির প্রতিনিধিরা উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। কথা হয় বিভিন্ন দেশের স্কলারশিপ এবং তা অর্জনের প্রক্রিয়া নিয়ে। অনুষ্ঠানে অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে গণডাকাতি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন। বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস গতরাতে মেহেরপুরের উদ্দেশ্যে ফিরছিল। একই সাথে কুষ্টিয়া থেকে কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার ছিল। এ সময় ডাকাত দল মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যানবাহনগুলোতে গণডাকাতি করে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানের কটূক্তির প্রতিবাদ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মোংলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের মোংলা শাখার আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে পৌর শহরের শাপলা চত্বর এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে হাজারো মুসল্লি অংশ নেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত রাতুলের পরিবারকে সান্ত্বনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিকেলে শহরের সুলতানগঞ্জ পাড়ায় রাতুলের বাড়িতে যান স্থানীয় বিএনপি নেতারা। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জুনাইদ ইসলাম রাতুলের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নোয়াখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। Malaysian Prime Minister Anwar Ibrahim was accorded a red carpet reception on his arrival in Dhaka on a very short official trip to take the relations between the two countries to a new height. Chief Advisor Professor Mohammad Yunus received him amid gun salute and guard of honor at the Dhaka airport. Dr. Yunus held a brief one-on-one meeting with the visiting Anwar Ibrahim at the airport. Professor Yunus said he was very happy to welcome his old friend in Dhaka. Professor Yunus spoke briefly on the student-led revolution, the sacrifice the student and the people made, and the carnage committed by the previous government. They boarded the same car to travel to the bilateral venue in an expression of their close friendship. After almost a decade, a Malaysian premier is visiting Dhaka, and his official visit is the first by any head of government to Bangladesh since the formation of the interim government on 8th August. After one-to-one and bilateral meeting between Anwar Ibrahim and Dr. Mohammad Yunus, they held a joint press conference. The chief advisor said the issues of increasing manpower export to Malaysia, trade and investment, infrastructure development, and military cooperation are discussed with the Malaysian Prime Minister. In the press conference, Anwar Ibrahim has promised to take the bilateral relationship between Dhaka and Kuala Lumpur into a new height. We look forward to the 4th Joint Commission meeting to be held in Dhaka in early next year. To boost the two-way trade, it is imperative to resume the Trade Negotiation Committee meeting to conclude free trade agreement between the two countries. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense, and youth development. Service sector is a prospective area for us where both the countries can work closely. We will be identifying the sectors which are mutually beneficial for both sides. We have Malaysian companies here and Bangladeshi companies in Malaysia. I think what we need to do, if we want this sort of comprehensive strategic partnership, then we should give some attention and preference to these companies, we in Malaysia, to the investments from Bangladesh, and you here too, to make sure that any teething problems be given fast attention in a transparent manner. I share your vision. In Malaysia and my team, we assume our focus is governance, anti-corruption, and economic fundamentals. We do not compromise with this. A new round of talks between the interim government and political parties starts with the BNP tomorrow. The Advisory Council will meet the BNP leaders at State Guest House, Jamuna at 2:30 p.m. BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is to lead the BNP delegation, while Chief Advisor Professor Mohammad Yunus will lead the Advisory Council. BNP senior leaders said the party will place specific proposals for reforms to different government organs. BNP leaders said they want election roadmap alongside reformation process. This is the third time the interim government is holding talks with the major political parties. যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা সরকার থেকে বিদায় নেবে, তত এই সরকারের জন্য মঙ্গল, এই দেশের জনগণের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। যদি এই সরকার যদি আন্তরিক হয়, এখন থেকে তারা যদি পজিটিভ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে 18 মাসের আগেই এটা সম্ভব। আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে আমাদের কথা থাকবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে।
Amir of Bangladesh Jamaat-e-Islami Dr. Shafiqur Rahman today said the change that has come through unity must be maintained and all should be careful so that dictatorship never returns to Bangladesh under any circumstances. He said this while speaking in Ghazipur in a views exchange meeting with the family members of the martyrs and injured of the student-led movement. He said 18 crore people of the country were oppressed during Hasina's rule. Every man was a victim of oppression. There was no trace of peace in any room. For 15 years, Awami League ran a steamroller over the nation and Jamaat and Chhatra Shibir were hit the hardest, he said. গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। The prices of vegetables, chicken and eggs have risen again in the capital's kitchen markets after remaining almost stable for about a month. Vegetable prices have increased by taka 10 to 20 per kg, while broiler chicken has become dearer by taka 10 per kg and Sonali chicken by taka 10 to 20 per kg. The price of dozen brown eggs has soared by taka 5 to 10. Vegetable traders attributed the price increase to incessant rain and a shortage of supply. After the fall of Awami League government during the students' uprising, the new interim government has undertaken reforms in various sectors. However, there have been fewer steps taken to provide relief to the people by reducing the prices of goods. জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মালয়েশিয়া সহযোগিতা করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশটির প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। আর স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রয়োজনীয় কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে 4 ঘন্টার সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে 4 ঘন্টা সফরে শুক্রবার বেলা 2টায় ঢাকায় নামেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2 দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে তার এই সংক্ষিপ্ত সফর। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। সেখান থেকে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই গাড়িতে চেপে যান রাজধানীর একটি 5 তারকা হোটেলে। সেখানেই বেলা 3:30টায় একান্তে বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ নানান বিষয়ে আলোচনা হয়। এরপর একই স্থানে হয় দ্বিপাক্ষিক বৈঠক। অংশ নেন 2 দেশের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বৈঠক শেষে 2 দেশের সম্মিলিত সংবাদ সম্মেলনে পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বিগত সরকারের গণহত্যা নিয়ে জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। We broadly had discussed 3 core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers 2021 is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. আর বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, কর্মী নেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। I believe your effort
to ensure that this new Bangladesh is Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. Can we deny, therefore, the role of Malaysian professionals, and to an extent, the role of many Bangladeshi workers? Now, that is why when you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here. সেখান থেকে বেলা 5:30টায় আনোয়ার ইব্রাহিম যান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। বঙ্গভবন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ সফর সঙ্গীরা যান হজরত শাহজালাল বিমানবন্দরে। আর সন্ধ্যার পর দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে প্রত্যাশা বিএনপির। তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শনিবার শুরু হওয়া সংলাপে নির্বাচনী রোডম্যাপ, প্রশাসন ও নির্বাচন কমিশন সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শাসনভার গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 2 মাসের শাসনামলে অন্তর্বর্তী সরকারের কর্ম উদ্যোগ নিয়ে নানা মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার উদ্যোগের পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে বসছে সরকার প্রধান। সংলাপে বিএনপি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের কাছে রোডম্যাপ চাওয়াসহ বেশ কিছু বিষয় তুলে ধরবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা সরকার থেকে বিদায় নেবে, তত এই সরকারের জন্য মঙ্গল, এই দেশের জনগণের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। যদি এই সরকার যদি আন্তরিক হয়, এখন থেকে তারা যদি পজিটিভ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে 18 মাসের আগেই এটা সম্ভব। আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে আমাদের কথা থাকবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে। প্রশাসনিক ও নির্বাচন কমিশনের সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব থাকবে বিএনপির। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম এই সরকার সেই ক্ষেত্রে সেই পরিমাণ সংস্কার করতে পারে নাই। যেহেতু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে সাবেক ফেসিবাদের দোসর, এবং তারা এই সরকারকে খুব বাধা সৃষ্টি করছে বিভিন্ন তাদের কর্মসূচি, কর্মপরিকল্পনা বাস্তবায়নে, সেটা আমরা মনে করি। নেতারা বলছেন ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায় বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য সহ আরও অভিযোগ আছে। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়ে অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টার মাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ।
রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে ২০ আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে ৫৬ জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় ১৬ বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের ৮ জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২০১৩ সালের ডিসেম্বরে গুলশানের বাসা থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বালু ট্রাক দিয়ে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কৃষক দলের এক নেতা গুলশান থানায় বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় দ্রুতই তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। রক্তের গঙ্গা বইছে বহাচ্ছে, এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন, সেই কথা আব্দুর রাশা সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন, চলবে যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে। ২০১৩ সালের ২৯শে ডিসেম্বর একতরফা নির্বাচন ঠেকাতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন বাধা দিচ্ছেন? বিএনপিকে ঠেকাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে শেখ হাসিনার নির্দেশে ১৪টি ট্রাক ও পিকআপ ভ্যান রেখে বিএনপির নেত্রীকে অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন, দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি কোনো শুভ হবে না, এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। দীর্ঘ ১১ বছর পর সেই অভিযোগে মামলা হয়েছে। বালু ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল, সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি। মামলার এজাহারে বলা হয় শুধু ট্রাক দিয়ে অবরুদ্ধ নয়, বেগম জিয়াকে হত্যা চেষ্টা করেছিল স্বৈরাচার সরকার। তাকে স্প্রে করা হয়েছে, সে তার বিষাক্ত স্প্রে করা হয়েছে, কাঁচতে কাঁচতে তার বমি চলে এসে দম বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে উনি সুস্থ, পরবর্তীতে সুস্থ হয়েছেন, নাহলে তাদের ইন্টেনশন ছিল সেদিনই তাকে হত্যা করা। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর প্রধান আসামি করে এখানে ১১৩ জন আসামি দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৪০ থেকে ৩০০ জনের মতো আসামি করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তৎপর আছি। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি বিএনপি নেতাদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি একথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলেও জানান ডক্টর শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির। আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। অন্যদিকে বৃষ্টি সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। ১ কেজি কাঁচামরিচের দাম তো ৩০০ টাকা ছাড়িয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। গত ১৫ সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম ১১ টাকা ৮৭ পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় ১৪৩ টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে ১৬৫ টাকায়। সরকারের সাথে বাজারে কোনো
কথা কাজে মিল নাই। নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে কি হইতেছে এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়িয়ে থাকে তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়িয়ে বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন? আমদানি কমে গেছে, বলে সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি। কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে, বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘুরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না, তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়। 320 টাকা করে ভাই, কাঁচামরিচের যে পরিস্থিতি তো খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।